এই বক্তব্যে জামাত খুব খুশি হয়েছে। এটার মানে তো এই না যে আমরা হচ্ছে তার বাসা ঘেরাও করে আপনাদের মতো করে জুতা মারবো, তাই না? যে লোককে নিয়ে গ্রেফতার করার কথা বলেছেন সে তার কথা বলছি। একজন সাধারণ নাগরিক সমালোচনা করেছে। সাধারণ নাগরিক ভাই যে কিছু বলতে পারে। সাধারণ নাগরিক এখন আপনাকে গালিও দিতে পারে। রাজনৈতিক দলগুলো নেতাগুলো বিশেষ করে একে অপরের শীর্ষ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখলাম, মন্তব্য করতে দেখলাম। যদি বলে আপনাদের জোটের রাশেদ প্রধান, তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। এটা কতটুকু শোভনীয় আসলে? আচ্ছা, যদি এটা উত্তর আগে দিয়ে নিব, আপনার ইচ্ছা, আপনি এটাও দিতে পারেন। আবার যদি আপনার কথা যেটা বলছি যে দেখেন, আমরা মানে রাশেদ এবং আমি একই জেনারেশন থেকে বিলং করি। তো আমি মনে করি না আমাদের রাজনীতিটা সেই আমাদের বয়স্ক যেসব মুরব্বীরা যে রাজনীতি করছে তাদের মতো হওয়া উচিত। আমরা ফ্যাক্ট বেস কথা বলবো, তথ্য নির্ভর কথা বলবো, যেটা আমাদের পক্ষে বিপক্ষে গেলেও যেন একটা হেলদি ডিবেট হয়, হেলদি একটা ইনফরমেটিভ আলোচনা হয়, যেটা আসলে জনগণ উপকৃত হবে। আমি কিন্তু ধরেন আমি কিন্তু বলছি না উনি যে কমপ্লেনগুলো করছেন যে কার কে ভেঙে গেছে, এই টাইপের আমি কিন্তু আর্গুমেন্টসে যাচ্ছি না। আমি সরকারের অব্যবস্থাপনাগুলার জায়গাগুলো আমি চিহ্নিত করে ধরিয়ে দিচ্ছি। মানি মেকিং কেন বলেছি সেটা আমি দায়িত্ব নিয়ে বলে দিই। যে ধরেন যে গত সপ্তাহে ৮ এপ্রিল 2026 সালে ২ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এবং এই ১ লাখ টন করে ২ লাখ টন হচ্ছে যে ১ লাখ টন দায়িত্ব পেয়েছে হচ্ছে ইয়ার এনার্জি এজি নামক একটা কোম্পানি, যার হচ্ছে সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে। আরেকটা কোম্পানি হচ্ছে K&R ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি, যার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে ২০২৩ সালে আর একটা ২০২৫ সালে। এবং এদের কোনো প্রিভিয়াস কোনো এরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। তো হঠাৎ করে এরকম নতুন দুইটা কোম্পানি, এটার আসলে মালিক কার মালিকানাধীন, বাইরে কেন সদর দপ্তর, বা এরা আসলে কারা, এটা তো জনগণের জানার রাইট আছে। মানে হঠাৎ করে এদেরকেই কেন আপনি দায়িত্বগুলো দিলেন? আপনার একটা প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না? তো আপনি যদি এরকম করে একটু খতিয়ে দেখেন, আপনি দেখবেন যে এখানে একটা বড় রকম মানি মেকিং তৈরি করা হচ্ছে। এবং এই সংকটের ফলে বিএনপির আসলে সরকারের লাভ হলে তো আসলে বাংলাদেশের লাভ হয়, আমি সরকারের লাভ বলবো না, এটা বিএনপির লাভ হচ্ছে। বিএনপির উনি তো বললেন যে ১৭ বছর ধরে অনেক ত্যাগ তিতিক্ষা, ওনার আক্ষেপে আরেকটা, যদিও উনি ১৭ বছর ধরে ছিলেন না, হয়তো বা কিছুদিন ধরে যুক্ত হয়েছেন, কিন্তু উনি জানেন যে ১৭ বছর ধরে বিএনপির অনেক ক্ষুধাও রয়েছে, অনেক না পাওয়ার ব্যথাও আছে, যেটা আওয়ামী লীগ হয়তো অনেক টাকা বানিয়েছে। তো তাদেরও ওই রকম করে এই ইস্যু বানাতে হবে। তো এইটা থেকে বের হয়ে আসা উচিত। এবং দেখেন যে তাদের একজন আমার সহযোদ্ধার মতোই আরেকজন আছেন, মানে উনিও আমি জানি না বিএনপি রাজনীতির সাথে কখনো ছিলেন কিনা, কখনো, খলিলুর রহমান সাহেব। তো উনি যুক্ত হয়ে বিএনপিতে যুক্ত হওয়ার পরে মানে পররাষ্ট্রনীতিতে যেই মানে বাজেভাবে কাজগুলো করছে, এটা তো আসলে বাংলাদেশকে ভোগাচ্ছে। কারণ আপনি জানেন যে কয়েকদিন আগেই হচ্ছে যে মানে মানে ইরানের এই বিষয়ে আমি বাংলাদেশ সরকারকে বিবৃতি দেখলাম না, কিন্তু মার্কিন ঘাঁটিতে হচ্ছে যে ইরানের প্রতিরোধমূলক যে হামলা, সেটার ব্যাপারে হচ্ছে যে উনি বিবৃতি দিয়েছেন। তো যেই হরমুজ প্রণালী দিয়ে আমাদেরকে কোনো রকম মানে অবস্টাকল ছাড়া আমাদের জাহাজগুলো পার হতে দেওয়া হচ্ছিল, কোনো রকম টাকা পয়সা ছাড়া। বিরোধী দল থেকে কোন ধরনের বক্তব্য ছিল এই বিষয়ে, ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের? এখানে আমাদের বিরোধ মানে আপনার একটা দেশের কোনটা কাউন্ট করবে? বিরোধী দল সব রকম বক্তব্য দিল, আপনার সরকার থেকে কোন বক্তব্য দিচ্ছে এটা স্পেসিফিক হবে না? এখন নাহিদ ইসলাম বা ধরেন শফিক সাহেব, ওনারা কি বক্তব্য দিচ্ছে এটা ইম্পর্টেন্ট। আমি তো তারেক রহমান সাহেবেরটা কোট করিনি, আমি তো কোট করলাম হচ্ছে যে আমার পররাষ্ট্রমন্ত্রী, যে আমার দেশকে রিপ্রেজেন্ট করে আমি বক্তব্যটা রিপ্রেজেন্ট করছে সামষ্টিকভাবে বাংলাদেশের যে নির্বাচিত সরকার। তার মানে কি, বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে সে সরকারকে, সবার মতামতই ওইখানে কনজিউম করছে, বিরোধী দল বলেন সরকার দল বলেন সবাই। তো সে যখন এরকম একটা ওপিনিয়ন দিচ্ছে, সেখানে কিন্তু এটা নেগেটিভ হয়ে গেল। তো আপনার এই ডিপ্লোমেসির জায়গাগুলো তো একটা সরকারের একটা ল্যাকিংস, এই বিষয়গুলোকে নিয়ে তো আলোচনা করতে হবে, এবং এইটার ফলেই তো সামষ্টিকভাবে এই সমস্যাগুলো হচ্ছে। এবং যেটা বললেন, আমি কোনোভাবেই রাশেদ প্রধান উনি আমার সহযোদ্ধা, কিন্তু তার এই বক্তব্যকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। কারণ আমি তারেক রহমান সাহেবকে নিয়ে, সালাউদ্দিন আহমেদকে নিয়ে বা রাশেদকে নিয়ে আমার যে সহযোদ্ধা আছে তাকে আমি সর্বোচ্চ সমালোচনা করব, কিন্তু ভাষাগত দিকে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। মানে কুলাঙ্গার বলে ফেলাটা এটা আসলেই কোনোভাবেই। জোটের পক্ষ থেকে কোনো সতর্ক করা হয়েছে তাকে? জোট তো এটা তাকে বলাইছে জামাত। না, নট রিয়েলি, এরকম আমার মনে হয় না যে জোট থেকে এরকম করে বলাইছে। কালকে আপনি দেখেন নাই কালকে তাকে কিভাবে তাকে রিসিভ করছে
যখন রাশেদ প্রধান প্রোগ্রামে গিয়েছে, জামাতের নেতৃবৃন্দ স্লোগান দিচ্ছে, আমার ভাই তোমার ভাই, রাশেদ ভাই রাশেদ ভাই, না এটার মানে তো এই না যে রাশেদকে এখন ধরে আমরা হচ্ছে যে আবার তাকে দেখেন যেভাবে এটার মধ্যে এটার মানে তো এই না যে করতেছে, না এটার মানে এখান তো থেকে এই না প্রমাণিত হয় যে এই রাশেদ, বক্তব্যে জামাত খুব খুশি এটার হয়েছে। মানে তো এই না যে আমরা হচ্ছে তার বাসা ঘেরাও করে আপনাদের মতো করে জুতা মারবো, তাই না? এটা তো এটা তো কারা রাইট না। ঘেরাও করেছে? এটা কি বিএনপি ঘেরাও করেছে? তো কারা করেছে? কারা? ওরা তাহলে BNP, আপনি ওরা কি BNP আপনি কিভাবে বুঝছেন যে জামাতের আমি তো তাদের চিনি বা যারা বিরোধী ঘেরাও দলের যে করেছে, নেতা কর্মী যে আছে তারা কয়েকজন- করছে? শোনেন, যে কয়েকজন গিয়েছিল আমি তো চিনি, তারা তো বিএনপির কেউ না, তারা কোথায়? অ্যাক্টিভিজম করে তাদের মতো করে, এরা বিএনপির কেউ না, আপনি খোঁজ নেন। আপনার বিএনপির বাউল ভাই থেকে শুরু করে সবাই পোস্ট করেছে। কারা? বাউল ভাই থেকে যে এমপি, না কোনটা পোস্ট করেছে? প্রতিবাদ জানিয়েছে, তাই না? হ্যাঁ কিন্তু প্রতিবাদ তো তাদের- আমিও জানিয়েছি, তাদের নেতাকর্মী- আপনিও তো প্রতিবাদ জানালেন, যেটা তাদের আমি নেতা এটা কিন্তু গ্রহণ করতে পারি না, ওইখানে এই যে ধরনের মব বক্তব্য। বা যারা গিয়েছে তারা তো বিএনপির আদর্শ ধারণ করে। না বিএনপির না, তাহলে তারা তারা কারা? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আচ্ছা তারা তাহলে বিএনপির না। তাহলে কারা? সেখানে তোই ভাবিলদার আপনি চিনেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি এবং কোনো দল তিনি- করে না? হ্যাঁ? তিনি কোনো দল কোনো দল করেন না, আপনি খোঁজতে দেখেন তিনি কোনো রাজনীতি করেন না। আমরা যে সময় জেলে গিয়েছিলাম না 2018 সালে, আপনি তো আন্দোলন ছিলেন, ওই সময় তোই ভাবিলদার তার সহধর্মিনী তার 2 সন্তানকে নিয়ে আমাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন। তিনি সেই 1/11 সরকারের সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। এখন তিনি কোন জায়গা থেকে এখানে গিয়েছেন সেটা তার ব্যক্তিগত একটি ব্যাপার। আমি আরেকটা জিনিস দেখলাম যে যখন ওই যে একটা ছেলে যখন ইট দিয়ে, যেটা আপনার পিএস বলা হচ্ছে রাশেদ প্রধানের, তো রাশেদ প্রধানের পিএস যখন আরেকজনকে ইট দিয়ে মাথায় মারতে গেছে না, তখন তো মূলত মূল ঝামেলাটা হয়েছে, তর্ক বিতর্ক হচ্ছিল শুরুতে, তাই না? তারা একটা প্রতিবাদ জানানোর জন্য গিয়েছে, তো সেখানে যখন ইট দিয়ে মারতে গেছে তখন কিন্তু হট্টগোল শুরু হয়েছে বা একটা ঝামেলা হয়েছে। তো এই ভাবিলদার যে মিডিয়াতে বক্তব্য রাখলো, আপনি খেয়াল করবেন, সে কিন্তু ওটা ঠেকাইতে যাচ্ছিল যে মারামারিটা যাতে না হয়। তো তোই ভাবিলদারকে আপনাদের এনসিপি সবাই চিনে, আপনি হয়তো খেয়াল দেখেন করেন। রাশেদের বিরোধিতাটা কিরকম, মানে সব দোষে হচ্ছে যে জামাত এনসিপি এর সব এটা করছে। এটা আমি কিন্তু দায়িত্ব সে- নিয়ে বলছি, সেখানে সে তাদের বিএনপি কেউ দায়টা যায়নি, কখনো নিতে পারে না। তা এটা আমার বিএনপি কেউ খুবই যায়নি। দুঃখ লাগে। আপনি সত্য বলেন, সমস্যা আমার নেই। কথা হচ্ছে যে কেন নিতে পারে না বলে মনে হয় আপনার? মানে সে আসলে না, সে আমার তার সামনে একটা বলছে, struggle আছে। আমার মানে সামনে সে একটা যেহেতু অসত্য দিচ্ছে, এটা তো আমি নতুন মানতে পারি বিএনপিতে না। জয়েন করছে, তো তার আসলে খুব চেষ্টাটা করতে দেখেন, হচ্ছে যে সে কিন্তু কতটা বিএনপি করা যায়। অনেকগুলো টকশোতে কিন্তু একই কথা, মানে যখন যুক্তিতে পারবে না তখন না, রাশেদ খান কেন না, না, যুক্তি বিএনপি না তে ভাই, যোগদান আমার করলো? সিম্পল লজিক, মানে না, সে যদি simple logic জামাত না তো। না করে এনসিপি না করে ওই লোকগুলো আসলে কোন মতাদর্শের লোকজন? যখন আমার নেতারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, প্রতিবাদের ভাষা তো একরকম আছে, আমি একরকম করে প্রতিবাদ জানাই, কিন্তু যদি বলে যে এরে যেখানে পাবো কোপাই ফেলবো, আমি রাশেদের কালকে বা আজকে একটা পোস্ট করছে, এটা নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি কি না, 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 আপনি যেটা বলছেন আমি যে বলেছি যে আসলে আপনি আমি বলেছি যে আমি এটা একটু বলতে চাই বলেন, যে বলেন। আপনি যে তেল পাম্পের ওইখানে একজন ব্যক্তি গালিগালাজ করেছে, গালিগালাজ ব্যাপকভাবে। করছে, প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক সমালোচনা গালিগালাজ করছে, করেছে। আপনি সাথে সাথে বলছেন যে একে যেখানে পান এখনই গ্রেফতার করেন, গ্রেফতার করে আইনের আওতায় আনেন। কিন্তু রাশেদ, আমি আপনাকে মনে করে দিতে চাই, আমি জি, আপনাকে মনে করাই দিতে বলেন, চাই বলেন। সেটা হচ্ছে যে 18 সাল থেকে শুরু করে আপনার কিন্তু দীর্ঘ স্যাক্রিফাইসের লাইফ, এবং আপনি এরকম অনেক লাইফ করছেন যে আমাকে বাঁচান, আমাকে এখান থেকে উদ্ধার করেন। জি। সাধারণ মানুষ কিন্তু আপনাকে ভালোবাসছে, আপনাকে সাড়া Exactly. দিছে। হ্যাঁ। নূরের ক্ষেত্রে এরকম হয়েছে, আপনারা যারা 18 সালে যারা এরকম ফেস ছিলেন, এরকম কিন্তু করুণ দুর্দশা এই শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করার জন্য, আওয়ামী লীগ সরকারকে নিয়ে সমালোচনা করার জন্য এরকম অনেক সময় আসছে, তারা কিন্তু বলছে এদেরকে গ্রেফতার করে, এরা জঙ্গি, এরা জামাত শিবির। মানুষ কিন্তু আপনাদেরকে সমর্থন করছেন, কিন্তু জি। আপনি আজকে যেই সময়ে যে এই বিএনপির রাজনীতির সাথে যুক্ত হলেন, আপনি কিন্তু এরকম করে কথা আচ্ছা, বলতে পারেন না। আমি এটা একটু উত্তর দিই। আপনি উনি যেটা বললো না, আমি একটু উত্তর দিই। দেখেন, আপনার সাধারণ জনগণের আমি একটু বলে নেই, আপনার বাংলাদেশে- সাধারণ জনগণের, ভাই আমি জি, বলে নেই, বলেন, বলেন। আপনার সাধারণ জনগণের অবশ্যই রাইট আছে, তারা যে কোনো সমালোচনা করবে। এটা কি আপনি সমালোচনা? আপনি 6-7 ঘন্টা রাশেদ একটা প্রধান যেটা মানুষকে, বললো সেটা কি আমি সমালোচনা? রাশেদ প্রধানের কথা বলছি এরপরে না, আপনারা আপনি যে- যেই যে মানুষটা লোক- যে লোক যে লোককে গালিগালাজ নিয়ে করে, সেটা কি সমালোচনা? গ্রেফতার করার কথা বলেছেন, জি। সেই তার কথা বলছি। একজন সে সাধারণ কি নাগরিক, সমালোচনা করেছে? সাধারণ নাগরিক ভাই যে কিছু কি বলতে বলছে? পারে, সাধারণ তাই? নাগরিক এখন আপনাকে গালিও তাই? দিতে পারে, তাই? আমাকে গালি দিতে পারে। এখন কি আমি তাকে যে মারবো? একজন সাধারণ তাকে যে নাগরিক- আমি এখন ওই যে রাত্রেবেলা তুলে নিয়ে যে তাকে আমি সাহেব, ফাঁসির আসামি বানাই এই ফেলবো? টকশোর পরে গেস্ট রুমে বসে আপনি আমার সাথে অনেক পার্সোনাল আলাপ করতে পারেন, তাই না? এছাড়া আপনি আমাকে বন্ধু হিসেবে একটা গালি দিতে পারেন, আমি আপনাকে দিতে পারি, কিন্তু এই টকশোতে কি আমি আপনাকে গালি দিতে পারি? ডেফিনেটলি পারে ঠিক না। একই ভাবে একজন সাধারণ মানুষ, কিন্তু আপনি সাধারণ একটু শেষ করে, আপনি তো জনগণকে বললেন, আপনার কথা এইভাবে, শুনলাম তো। কারণ আমি আপনি 18 সাল থেকে মানুষের, আপনার কথা তো আমি মানুষের শুনেছি না, বাক এবার আমি একটু স্বাধীনতা, বলি, শোনেন, আমি বাক শেষ স্বাধীনতা তো করে আমি বলবো, আপনার বাক কথাই বলবো স্বাধীনতা, আমি। তাদের ফ্রিডম অফ স্পিচের জন্য কিন্তু আমরা লড়াই অবশ্যই, অবশ্যই। কিন্তু আপনার মতো এরকম ইয়াং ইউথ লিডার যখন আমার হচ্ছে কথাটা যে, আমি বললে আপনি বুঝবেন। না না, ইউথ শোনেন, লিডার যখন এইভাবে বলেন যে একে তুলে নিয়ে যান, একে যেখানে পাবেন গ্রেফতার করেন, আমার কথাটা শোনেন, এটা তো প্রবলেমেটিক। শুনে আসি, আমাকে রাশেদ খান কি বক্তব্যটা বলে? শেয়ার করতে দেন। জি। দেখেন 18 সাথে আপনার সাথে আপনি একটা প্রশ্নের সাথে জুড়ে দিতে, তারপর আপনি আমি প্রশ্ন করে হচ্ছে যে তেল সংকটটা তাদের মানি মেকিং একটা প্রজেক্ট, দাম বাড়ানোর পরে আপনি কি লাইন নিয়ন্ত্রণ করতে পারছেন? মোস্তাফিজের কাছে একটু যেতে চাই। রাশেদ খান বলছেন সরকারের ব্যবস্থাপনার কোনো সমস্যা নেই, এটা হচ্ছে একটা প্যানিক বাইং এর কারণে সংকটটা তৈরি হয়েছে। কিন্তু তারা বলছে বারবার তেলের মজুদ আছে, পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু বিচিত্র আমরা দেখছি ভিন্ন।
সরকারকে এখানে কি সরকারের অব্যবস্থাপনা নাকি আসলে কোনো সংকট আছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমার সহ-আলোচক রাশেদ যে বললেন প্যানিক সৃষ্টি হয়েছে সবার মধ্যে, এটা সত্য। কিন্তু তাহলে প্যানিকটা সৃষ্টি করলো কে? প্যানিককে আমি সৃষ্টি করেছি? প্যানিক উনি যে বিরোধী দলের নেতাদের কথা বলছে ওনারা সৃষ্টি করেছে? মানে আমরা কি আলাদা করে প্যানিক সৃষ্টি করার দায়িত্বটা নিয়েছি? না তো। এখানে যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আছেন, যে প্রতিমন্ত্রী আছেন এবং সংশ্লিষ্ট তাদের আরও যে দায়িত্বশীল অন্যান্য মন্ত্রণালয়ের যে মন্ত্রীরা আছেন, তারা সহ যখন বারবার মানে স্টেটমেন্ট দিবে যে জ্বালানি তেলের কোনো সমস্যা নেই, কোনো ভয় পাবেন না, যখন ডেইলিয়া বেসিসে এরকম স্টেটমেন্টগুলো যাবে, তখন তো আমার মনে অটোমেটিক একটা প্যানিক তৈরি হবে। তো এটার জন্য তো দায় সরকারের। এবং সরকার যখন দায়িত্বশীলভাবে বলেছে যে আমার এই 2 মাসের বা এই 3 মাসের আমার মজুদ আছে, তাহলে আমার কেন এই মাইলের পর মাইল এরকম করে লাইন দিতে হচ্ছে? আমাদের মতো তো সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে শ্রীলঙ্কাও যাচ্ছে। শ্রীলঙ্কাও তো একটা অভ্যুত্থানের পর একটা নতুন গভর্নমেন্ট এসছে। কিন্তু সেখানে 25% বাড়ানো হয়েছে হ্যাঁ, তেলের দাম। তারা তার না বাড়ানোর থেকে তো তারা তো আগে সেটা নিয়ন্ত্রণ করেছে। আমার যে আজকে বাড়ালো, আমার দাম বাড়ানোর পরে আপনি কি লাইন নিয়ন্ত্রণ করতে পারছেন? আপনি 25%, আপনি 50% বাড়ায় তো এটা করতে পারবেন না। এবং বাড়ানোর জায়গাটা তো আমাদের যে তেলটা হচ্ছে যে এসে গেছে, সেটা আপনি কেন দাম বাড়াবেন? আপনি যদি এখন বাইরের রেটের সাথে মিল করে কেনেন, সেখানে আপনি ভর্তুকি না দিয়ে হচ্ছে যে সেক্ষেত্রে আপনি দাম বাড়ান। কিন্তু আপনার আগের যেই কেনা দামের যে তেল ছিল বা যে মজুতকৃত জায়গা ছিল, সেটা তো আপনি যে ন্যায্য মূল্য সেটাতে আপনার দিতে হবে। সেখানে 167 কোটি টাকা দৈনিক ভর্তুকি দিয়েছিল সরকার, তারা বলেছে এটা। এখন তারা তো অনেক কিছুই বলছে, তারা দিনে এক কথা বলছে, রাতে এক কথা বলছে, এবং তাদের কমিটমেন্টের জায়গা তো ঠিক নেই। কয়েকদিন আগেই তারেক রহমান সাহেবের উপদেষ্টা, স্ট্র্যাটেজিক বিষয়ক যে উপদেষ্টা আছেন, ডাক্তার জাহিদ সাহেব, উনি বলেছিলেন যে দাম মানে পর্যাপ্ত তেলের মজুদ আছে এবং দাম এপ্রিল মাসে তো বাড়বেই না। এবং আমরা গতকালকেই দেখলাম যে মাহাদি আমিন সহ তাদের প্রেস উইংয়ের যারা দায়িত্বশীল যারা আছেন, তারা একটা বিশাল একটা প্রোগ্রাম করলো। বিশাল প্রোগ্রাম বলতে তারা একটা 2 মাস পূর্তি উপলক্ষে প্রোগ্রাম করেছে, সংবাদ সম্মেলন করেছে, এবং 60 দিনে 60টা খুব বড় বড় কাজের তারা ফিরিস্তি দিল। ফিরিস্তি দেওয়ার পরে বলে তারা দাম বাড়ায়নি। তার 4 ঘন্টা পরে আমরা দেখতে পারলাম যে অলরেডি হচ্ছে যে সব কিছুতে 20-25 টাকা করে বেড়ে গেছে। এটা তো সামগ্রিকভাবে আমাদের একটা বড় লস হয়ে গেল। এবং এই দাম বাড়িয়ে যদি তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতো, এই মানুষের ভোগান্তিগুলো লাঘব করতে পারতো, তাহলে আমি তারপরে মেনে নিতাম, আচ্ছা ঠিক আছে, মানুষের কষ্ট করতে হচ্ছে না, যারা পাঠাও রাইড করে সে মানুষগুলার সকাল ভোরবেলা যে রাত্রে যে তেল পেতে হচ্ছে না। পারছে না কেন তাহলে? সরকারের অবস্থা না, সরকার হচ্ছে যে সেভাবেই করছে না, কারণ সরকারের এই একটা প্রবলেম দিয়ে তারা এখানে মানি মেকিং, এটা হচ্ছে যে তেল সংকটটা তাদের মানি মেকিং একটা প্রজেক্ট, এই জন্য তারা পারছে না। তারা মানে যখন আপনার মানে চাহিদা, মেকিং এ কারা জড়িত আসলে? স্বাভাবিকভাবে কারা জড়িত থাকে, একটা গভর্নমেন্টের পার্টির, মানে গভর্নমেন্টের যদি সেরকম সাপোর্ট না থাকে, কোনো এস আলম গ্রুপ বলি বা বেক্সিমকো গ্রুপগুলি, এরা কি গ্রো করতে পারে? আপনার যদি সদিচ্ছা না থাকে, আপনি তো এদেরকে ওই রকম মনস্টার হইতে দিবেন না। মানে একটা ব্যবসায়ী সাধারণভাবে যে গ্রোথটা করার সেটা করতে পারে, কিন্তু আপনি যখন এই বেক্সিমকোর মতো মনস্টার হয়ে যান, তার মানে আপনাকে সেই ক্ষেত্রে সরকার একটা সাপোর্ট লাগে, যেটা বেক্সিমকো বা এরকম কিছু কোম্পানি আওয়ামী লীগের সময় হয়েছে। ঠিক এরকম ভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিও এরকম করে কিছু প্রতিষ্ঠান তৈরি করছে যারা এরকম মনস্টার হতে যাচ্ছে। আমরা বাইরে তাইলে তেল এরকম করে অ্যাভেলেবেল পাচ্ছি কিভাবে? ডাবল দাম বা ট্রিপল দামে তো বাইরে অ্যাভেলেবেল তেল আছে, তাহলে সেটা কিভাবে যাচ্ছে? এটা তো সরকারের মানে গাফিলতি এবং তাদের অব্যবস্থাপনার জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ এখন শুধু তেলের দাম বাড়লে মানে তো তেলের দাম বাড়লো না, আমার তো সবকিছুর দাম এখন বাড়বে সবগুলোতে। তো তাহলে এটা তো সামগ্রিকভাবে তাদের ফেলিয়ার। এবং 2 মাস দেখার এই বিষয় না, তারা 2 মাস না, তারা ধরেন যে 5 বছর থাকলেও তাদের খুব বেশি কিছু করার নেই, তাদের ওই দেশ চালানোর ওই ক্যালিবারটাই নেই আসলে। আচ্ছা, সেক্ষেত্রে তাদের একটা অভিযোগ, যদি রাশেদ খানও বলছে বিরোধী দল আসলে এই সংকট সমাধানে তেমন কিছু এগিয়ে আসছে না। এটা আমি একটা বিরোধী দল সংকট সমাধানে কি এগিয়ে আসবে? বিরোধী দলের জামাত আমিরকে দেখলাম পেট্রোল পাম্পে তিনি পরিদর্শন করেছেন, এবং তিনি যখন চলে যাচ্ছিলেন গাড়িতে করে, তখন জনগণকে বললেন যে আপনারাও রাস্তায় নামতে হবে দাবি আদায়ে। তো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে জামায়াত আমির তেল পাম্প পরিদর্শন করতে গিয়ে জনগণকে আন্দোলনের দিকে উস্কে দিচ্ছে। যদি এটা দিয়ে থাকে, আমি তো খুব বেশি দোষের কিছু দেখছি না। আপনি সলিউশন কি দিচ্ছেন আমাকে? আমি যখন সংসদীয় অধিবেশনের ডে 1 থেকে যখন আমরা একটা সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং এর ওয়েতে একটা সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইলাম, আপনি ডে 1-এ জনগণের সাথে প্রতারণা করলেন।
আপনি সংবিধান সংস্কার বিষয়ক ওতটা নিলেন না, আপনি নানা রকম হাইকোর্ট দেখালেন, নানা রকম সংবিধানের ত্রুটি দেখালেন, এটা হইলে এটা হবে, ওইটা হইলে এটা হবে, সালাউদ্দিন সাহেবের বিশাল ফিরিস্তি। তো আপনি জনগণের রায়কে আপনি যখন অবজ্ঞা করেন, আপনি যখন দেশের এত মানুষের স্যাক্রিফাইসের ফলে যে পরিবর্তনটার জন্য আমাদের এই গণতান্ত্রিক একটা পথযাত্রা আমরা গেলাম, সেটাকে যখন অবজ্ঞা করেন, তাইলে তো আমার মাঠ ছাড়া তো আর ওয়ে নাই। আপনি সংসদে 2 মিনিট 1.5 মিনিট কথা বলে কতক্ষণ আর দেশের মানুষের কথা জানাতে পারবে? আলটিমেটলি তো আমাদের সেই একই জিনিস, মানে জাস্ট আওয়ামী লীগের হাসিনা নাই, আওয়ামী লীগ হয়তো দলটা নামে নাই, আর বাকি সব আগের মতোই তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় তো আমাদের কাছে রাজপথ ছাড়া আর কোনো অপশন নাই। জি। এবং এই দাবিগুলা, এই মানুষের ভোগান্তিগুলা দূর করার জন্যই তো আমাদের এই আন্দোলনগুলো ছিল। ধন্যবাদ।